নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা দেখছিলেন আমাদের মঞ্চানুষ্ঠান কন্যা শ্লোকের কিছু ভিডিও। এই সপ্তাহ থেকে আমরা আবার ফিরে এলাম আমাদের নিয়মিত গল্প পাঠের অনুষ্ঠানে। আমরা আজ যে গল্পটি আপনাদের জন্য পাঠ করব সেটির নাম পরিণীতা। গল্পটির রচনা এবং নির্দেশনা দুটোই আমার নিজের। এই গল্পে আমার সঙ্গে যারা কণ্ঠ অভিনয় করেছেন তারা হলেন গল্পকথক সৌমিতা চক্রবর্তী, তন্দ্রা সুদীপ্তা মৈত্র, নমিতা চৈতালি চক্রবর্তী, নিবেদিতা শম্পা বিশ্বাস, নমিতার মা সুজাতা মণ্ডল বড়ুয়া, সুপর্ণা নিবেদিতা সান্যাল, প্রতিবেশী রাজা পাল, নমিতার বাবা সত্যব্রত গুপ্ত, শোভন আমি ভাস্কর গাঙ্গুলি, বিভান ও সুবিমল বোধিব্রত সিংহ, বিভাস সুদীপ্ত মুখার্জি এবং প্রভাসের কণ্ঠে সুব্রত বোস। এই গল্পে আমরা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটির অংশবিশেষ ব্যবহার করেছি। এই গল্পটির আবহ রচনা করেছেন বাসব ব্যানার্জি এবং গল্পটির প্রচ্ছদ এঁকেছেন অরিন্দম নন্দী। আজ এই শারদীয়ার পুণ্য লগ্নে এই গল্প আমাদের তরফ থেকে রইল আপনাদের জন্য। সকলের পুজো খুব ভালো কাটুক। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন পরিণীতা। এ বাড়ির পূব দিকের বারান্দাটা তন্দ্রার ভীষণ পছন্দের। ভোর হতে না হতেই সূর্যের প্রথম আলো হামলে পড়ে বারান্দাটায়। এই আলোটার লোভেই তন্দ্রা 5টা বাজতে না বাজতেই উঠে পড়ে। এ বাড়িতে কেউ সকাল সকাল ওঠে না। প্রথম ওর এই আলোর পিপাসায় সকলেই বেশ বিরক্ত হতো। ভোর রাত্রিরে পাশ বালিশ চড়িয়ে ঘুমের আমেজটার আনন্দই নাকি আলাদা। ওর এই আলো বিলাসের শব্দে নাকি সকলের সেই শয্যা বিলাসে বাধা পড়ে। তবুও তন্দ্রা সেসব ফুৎকারে উড়িয়ে দিয়েছে বহুকাল। এখন সকলে ওর এই আদিক্ষেতাটাকে খানিক বাড়াবাড়ির আখ্যা দিয়ে নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে চুপ হয়েছে। সেসব কত কালের কথা। তন্দ্রার ছেলে মেয়ে এখন কলেজে পড়ে। এই বাড়িটা বেশ বড়, সদর রাস্তার ওপর। দোতলার চারিদিকটা ঢাকা বারান্দা। ছোট বড় মিলিয়ে খানাস্টের ঘর, খাবার ঘর, ভাঁড়ার, রান্নাঘর, পাতিও। গেটের গায়ে পাথরে লেখা সুবিমল মুখার্জি, নমিতা মুখার্জি। গেট ঠেলে ঢুকলে ফুলের কেয়ারি করা বড় বাগান, মাঝে মোরাম বিছানো রাস্তা। সে বাগান অবশ্য শাশুড়ির শখ। ঘুম থেকে উঠেই একটা খুরপি হাতে বাগানে ঘুরে বেড়ান। আগাছা তোলেন, গাছের গোড়াগুলো নিড়িয়ে দেন, সারে জলে তাদের সেবা যত্ন চলে ঘন্টা দুয়েক। এ বাড়িতে থাকে তন্দ্রা, তার স্বামী শোভন, তাদের 2 ছেলে মেয়ে, আর ছোট দেওর বিভান, যার সুপর্ণা, আর তাদের এক ছেলে। ননদ নিবেদিতার বিয়ে হয়েছে বহুকাল। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে বেশ চাঞ্চল্যমান সংসার তার। কালে ভদ্রে এ বাড়িতে দেখা মেলে। তন্দ্রার শ্বশুর বেশ মোটা মাইনের চাকরি করতেন। বছর 6 হলো দেহ রেখেছেন। শাশুড়ি নমিতাও একটা মেয়েদের স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন। রিটায়ার করেছেন অনেক দিন। উনি প্রায় 70 ছুঁয়ে। শাশুড়ির ঘরের দিকে চোখ পড়তেই চমকে ওঠে তন্দ্রা। দরজাটা খোলা হাট। নিচের বাগানে চোখে চিরুনি তল্লাশি চালায়। না, সেখানেও নেই। পায়ে উঁকি দেয় ঘরটার ভেতর। পরিষ্কার বিছানা, টান বেড কাভার পাতা। ঘর লাগোয়া বাথরুমটার দরজা বাইরে থেকে বন্ধ। এক ছুটে নিচে নেমে আসে। এ ঘর ও ঘর ছুটে বেড়ায়। না, কোথাও নেই নমিতা। সদরের দরজার ছিটকিনি খোলা, ল্যাচ টানা। তার মানে বাড়ি থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা টেনে বন্ধ করেছেন। আতঙ্কে বাক্যহারা হয়। ছুটে দোতলায় ওঠে। পাগলের মতো ঘরগুলোর দরজায় ধাক্কা দেয়। শিগগির ওঠো, মা কোথাও নেই। শিয়ালদহ স্টেশনে 5:37 কৃষ্ণনগর লোকালে উঠে বসেন নমিতা জানলার ধারের সিটে। ট্রেনটা বেশ ফাঁকা।
এত সকালে ওঠার অভ্যেস নেই ওনার। অনেক রাত অবধি বই পড়েন, ফোন ঘাটেন, অডিও স্টোরি শোনেন, আর সাত সকালে উঠে করবেনই বা কি। সংসার এখন বৌমাদের পরিচালনায়। চাকরি যতদিন করেছেন, যতদিন ছেলেরা লায়ক হয়নি, ততদিন নম করে রান্নাঘরে ঢুকতেই হয়েছে, যদিও কাজের লোকের তদারকি করতে। সুবিমলও চাইতেন না নমিতা কালি ঝুলি মেখে সংসারে ভূত হোক। বলতেন, দুজনে মিলে তো কম টাকা রোজগার করি না, কাজে এত সংসারের কাজকর্মে নিজেকে জড়িয়ে ফেলো না, এর বাইরেও অনেক কাজ তোমার। শুরুর দিনগুলোতে যখন সুবিমলের কোয়ার্টারে ছিলেন, তখনও সরকারি কাজের লোক, কাজেই কোনোদিনই আর নমিতার সুগৃহিণী হওয়া হয়ে ওঠেনি। তাতে অবশ্য ওনার কোনো আক্ষেপ বিশেষ নেই। জীবনের নানা ওঠাপড়ায় সম্পর্ক বলতে তাদের মধ্যে সংঘাত ছিল না। গভীর প্রেমের অনুভূতির ওপারে একে অন্যকে আগলে থাকার বাঁধনহীন বন্ধনে ছুঁয়ে থাকা ছিল। ছিল কোনো গ্লানির কালিমাহীনতার পারস্পরিক বোঝাপড়া। ট্রেনটা গড়িয়ে উঠল। ইতি ইতি দু চারটে লোক ছড়িয়ে ছিটিয়ে বসে। নমিতা হাতের ব্যাগটাকে দুহাতে চেপে ধরে জানলায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেন। একার সঙ্গে সময় কাটানোর সময়গুলোতে অতীত যেন চোখের সামনে বারবার ভেসে ওঠে তার নানান দৃশ্যময়তা নিয়ে। বিশেষ করে এই কৃষ্ণনগর লোকাল নমিতার জীবনে যে অনেকটা জুড়ে আছে। কেন যেভাবে ছুটে চলেছেন সে প্রতিনিয়ত ভুলতে যাওয়া অতীতের দিকে, মৃত্যু সম্পন্ন করতে কি? ভারী পাথর চাপা সবুজ ঘাস যেমন হলদে হয়ে রস হারায়, রং হারায়, তেমনি নমিতার স্মৃতির বলিরেখার ভাঁজে আটকে আছে রংহীন এক ধূসর পাণ্ডুলিপি। কাল রাতেও নিজেকে বারবার প্রশ্ন করেছেন, কি আমায় টানছে, কেন আমায় টানছে সেই অয়ন পথে? হয়তো জীবনের ঋণ আমাকে এভাবেই শুধতে হবে অপমানের দামে। বাড়িতে বলে এলে হাজারটা প্রশ্ন উঠত, কে, কি, কেন, কোথায়, কবে। তাই এই বেশ হয়েছে, মোবাইলটাও বন্ধ করে দিয়েছি ইহজগতের সাথে সম্পর্কহীন হতে। অতএব এক অনন্ত অজ্ঞাত প্রতীক্ষা। ও মা গো, তুমি কোথায় গেলে গো? হ্যাঁ রে, কখন তোরা জানতে পারলি? শেষ প্রশ্নটা ভাই ভাজদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে জাঁকিয়ে সোফায় গুছিয়ে বসলো নিবেদিতা। বয়স 40 পার হয়েছে বেশ কিছুদিন, কিন্তু চেহারা ও সাজগোজে সে অষ্টাদশ শতকেই আটকে আছে। কপালে একটা আধুলি সমান সিঁদুরের টিপ, দেয়াসিনীর মতো এক মাথা সিঁদুর। দুঃসংবাদ পেয়ে ছুটে আসার মুহূর্তেও দামি শাড়ি ও সর্বাঙ্গে অলংকার শোভিতা হতে ভোলেননি। শোভনী উত্তর দেয়, তন্দ্রা তো ভোর রাতে ওঠে, ওই দেখেছে মা নেই। তা তোদের সাথে ঝগড়া টগড়া হয়েছিল নাকি কিছু বাড়ি ভাগটাগ নিয়ে? দেখ বাবা, আমায় লোকসনি কিছু, যদিও আমার ভগবানের দয়ায় কম নেই, তবু। এই তুই থামবি দিদি? আমরা মরছি নিজেদের জ্বালায়, আর এখন তোর বাড়ি ভাগের কথা মনে হচ্ছে? আমাদের মা সকাল থেকে মিসিং, সেটার গুরুত্ব বুঝিস? নিবেদিতা ভাইয়ের কথার বিন্দু মাত্র গুরুত্ব না দিয়ে বলল, এমনি এমনি তো কারো আর গৃহত্যাগিনী হয় না, নিশ্চয়ই কিছু রহস্য আছে, তাই বলছি, আমায় কিছু চেপে যাস না। এবার ঝাঁঝিয়ে ওঠে সুপর্ণা, রহস্যের আবার কি আছে? তোমাদের মা তো কচি খুকি নন, যথেষ্ট জাঁদরেল মহিলা, কচি বয়সের বিধবাও নন, তাও সাজগোজ ঠাটে বাটে যে কোনো কুমারী মেয়েকে ঘোল খাওয়াতে পারেন। দেখো গে। কথাটা শেষ করতে দেয় না তন্দ্রা, আলতো করে সুপর্ণার হাতটা চেপে ধরে। তবে ভাইদের বিরক্ত মুখ, ভাজের অশ্লীল ইঙ্গিতের ধোঁ ধরে নিবেদিতা আবার প্রসঙ্গটা টানে, যা বলেছিস, কে বলবে বাবা মার প্রেমের বিয়ে? সে যুগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে, তবে বাবার মৃত্যুতে মায়ের কোনো শোক আছে বলে তো মনে হয় না। বামুনের ঘরের বিধবা কড়কড় করে মাছের মুড়ো পাঁঠার হাড় চাবায়, শুধু শাঁখা নোয়াটাই যা ছেড়েছে। তোদের জামাই বাবু তো এসব অসৈরন একদম সহ্য করতে পারে না। মুহূর্তের মধ্যেই মায়ের নিরুদ্দেশের উদ্বেগকে এক পাশে ঠেলে মায়ের চরিত্র বিশ্লেষণে বসে গেল ভাই বোনেরা। অবাক হয় তন্দ্রা, নমিতা সুবিমলের কোনো শিক্ষার ছাপ এদের মধ্যে নেই। অশিক্ষিত রাজকতন্ত্রে বাবা মার আধুনিক মনস্কতাকে মারিয়ে গেছে সংকীর্ণতা। তবু বিরক্ত হয়ে একবার বলে, তোমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকবে? মায়ের কলিগ বন্ধুদের কাছে একবার খোঁজ নেবে না? একবার থানায় যাওয়াও তো দরকার নাকি? তন্দ্রার বিরক্ত গলায় আড়মোড়া ভাঙে শোভন। এই দাঁড়াও তো,
কিছুক্ষণ দেখা যাক, তারপর তো সবই করতে হবে বাবা, যত সব ঝামেলা। ট্রেনটা কল্যাণী ছাড়ল। স্মৃতির মুছমুছে হয়ে যাওয়া পাতায় এই স্টেশনটা একটা স্মারক। কতদিন ইউনিভার্সিটি কেটে নমিতা আর অফিস কেটে সুবিমল ঘুরে বেরিয়েছে এই ইউনিভার্সিটি টাউনশিপটার অলিতে গলিতে। স্টেশনের উল্টো দিকে সিনেমা হলটার গভীর অন্ধকারে লুকিয়ে আছে কত নিষিদ্ধ ঘনিষ্ঠতার অনুপলেরা। মন জুড়ে তখন কত রূপকথার আঁকিবুকি। সহজ জীবনের সরল মননে জড়িত ছিল আশ্লীলতা আলোকলতার গল্পরা। নিজের মনেই বোধহয় একটু হেসে ওঠেন নমিতা। কি দেখেছিল ও সুবিমলের মধ্যে, বা সুবিমল ওর মধ্যে? এই কৃষ্ণনগর লোকালের কামরাতেই ওদের আলাপ। সুবিমল তখন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা সরকারি অফিসের দামি কর্মী। ঝকঝকে চেহারা, চশমা ঘেরা চোখের ওপারে গভীর দুটো অতল বিস্তারী চোখ। ওর তুলনায় নমিতা অতি সাধারণ, কৃষ্ণনগরের অতি সাধারণ স্কুল কলেজের মেধাবী ছাত্রী। বিদ্যার দীপ্তি ঢেকেছে সাধারণ সুশ্রীতাকে। বোধহয় সেই আলোর কম্পমান শিখায় একে অন্যকে বেঁধে ফেলেছিল প্রেমবনে। প্রতিদিনের ক্লান্ত অবসন্ন শরীর মনে এক পশলা চোখের দেখাতেই বর্ষার গভীর কালো মেঘ সরিয়ে পুজোর আলো হয়ে উঁকি দিত মুগ্ধতার আলপনা। সকালের লুটোপুটি আলো মেখে জাগছে স্টেশনটা। জানলা দিয়ে গভীর চোখে চেটে পুটে নিতে থাকেন নমিতা সেই ফেলে আসা এক উঠোন বিবর্ণ হলুদ হয়ে যাওয়া চিঠির কাগজে ঝরে পড়া গোলাপের পাপড়িগুলোকে। হয়তো এখনো এই স্টেশনেরই কোনো একটা কোনায় মন বাঁধছে নতুন কোনো সুবিমল নমিতা। চশমা খুলে চোখটা মুছে নেন। সুখের স্মৃতির অতল ঠেলে উঠে আসে আরো একটা মুখ, ছেঁড়া ছেঁড়া। অবয়বটাও কিরকম যেন ভাসানের পর রঙের প্রলেপ উঠে যাওয়া প্রতিমার মতো, কিরকম একটা ঘষা কাঁচের পেছনে থাকা আবছা মুখের মতো। ট্রেনের চাকার ঘসঘসে আওয়াজে ঘষতে থাকে সুখ স্মৃতির নকশা পাটটা। রানাঘাট ঢুকলো। তন্দ্রাচ্ছন্ন মনটা চটক ভাঙে চাওয়ালার কর্কশ আওয়াজে। চায় গারাম, চায় গারাম, চায় গারাম। এই চা। ঠিক ওইখানেই সুবিমল দাঁড়াতো। জানলা দিয়ে আমি হাত নাড়তাম, তারপর উঠে আসতো আমার কম্পার্টমেন্টটায়। ভিড় ঠেলে ঠুলে আমার সামনে এসে হাজির হতো। কিরকম যেন একটা সেলুলয়েডের ছবির মতো ভেসে চলেছে সেই দিনগুলো। বড় স্বাদ হয় ছুঁয়ে দেখে সেই সময়টাকে, কিন্তু একান্তে কাটাতে যাওয়া সময়গুলো যেন ক্রমাগত দূরে সরে যায়। আর সেই সময়ের বাড়ি ঘড়ির আবটালে ভেসে ভেসে চলে অদৃশ্য এক মুখের আলো ছায়ার খেলা। বসার ঘরে তিন ভাই বোন এখন যেন একটু শঙ্কিত। ঘড়ি এগিয়ে চলেছে তার নিজের ছন্দে। এখন কি থানায় যাওয়া উচিত, নাকি আরো খানিকটা দেখা উচিত, এই আলোচনায় ব্যস্ত সবাই। আত্মীয় স্বজন এদের কেউ নেই। নমিতা সুবিমলের বাড়ির লোকেরা তাদের বিয়েটা মেনে নেননি, তাই যোগাযোগও নেই তাদের সাথে। যা আছে ছেলে মেয়ের শ্বশুর বাড়ি আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব। কিন্তু এত সকালে কার বাড়ি গেলেন নমিতা? কোনো দুঃসংবাদ পেয়ে ছুটে গেছেন কি কারো বাড়ি? তাহলে মোবাইলটা বন্ধ কেন? চার্জ আউট হয়ে গেল নাকি? নানা চিন্তার ওঠা পড়া চায়ের কাপের আলোচনায় কি একটা ভয় এদের শির দ্বারা বেয়ে নেমে আসে। নমিতার কি কোনো মানসিক অসুখ হলো? কিছুক্ষণ আগের আলোচনাটা এখন অনেক স্তীমিত। এখন এদের হাহুতাশ অনেকটাই লোক লজ্জার। এই খবর তো লুকিয়ে রাখা যাবে না। একটু পরেই সবাই জেনে যাবে নমিতা নিরুদ্দেশ। তখন কি হবে? নিবেদিতারই প্রথম মনে হয়, হ্যাঁ রে, মা কোনো চিঠি টিঠি লিখে রেখে যায়নি তো? ঘরটা ভালো করে দেখেছিস? তিন ভাই বোন দৌড়ে উঠে যায় দোতলায়। যদি এক চিলতে কাগজেও নমিতা রেখে যান তার গৃহত্যাগের কারণ বা কোনো একটা সন্ধান। একা তন্দ্রা এসে দাঁড়ায় শাশুড়ির বাগানে। কি হলো মানুষটা? কেন তিনি এভাবে কাউকে কিছু না বলে চলে গেলেন? কাল রাতেও তো সবটা স্বাভাবিকই ছিল। তবে কি মার মনে কোনো কষ্ট কুড়ে কুড়ে শেষ করছিল মাকে? সুস্থ স্বাভাবিকের ছ্যাতলা পড়া জীবনের বাইরে অন্য কোনো জীবন খুঁজতে গেলেন নাকি? সদরের গেটটা বন্ধ করতে এগিয়ে আসে ও। এমন সময় এক উটকো বিপত্তি।
পাশের বাড়ির ভদ্রলোক গেটের কাছে উঁকি ঝুঁকি দিচ্ছেন। তন্দ্রাকে দেখে এগিয়ে আসেন। কি ব্যাপার বৌদি, আপনার ননদ এই হ্যাচর প্যাচর করতে করতে সাত সকালে এলেন দেখলাম, সব ঠিক আছে তো? লোকটার কথার ভঙ্গিতে বিরক্ত হয় তন্দ্রা। বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তার আবার সাত সকাল আর মাঝরাত কি দাদা? সবই ঠিক আছে। আপনার অফিস নেই আজ? লোকটা তন্দ্রার নিরুত্তাপ ভঙ্গিতে আশাহত হয়, তুতলে বলে, সে তো আছেই। আমি ভাবলাম মাসিমার শরীর টরীর খারাপ হলো কিনা, পাশাপাশি থাকি, আমরাই তো বিপদের দিনে এগিয়ে আসবো, কি বলেন? তন্দ্রা তার উত্তাপহীনতা গলায় বজায় রেখে বলে, সে তো নিশ্চয়। মা ঠিকই আছেন, এই তো বাগান থেকে উপরে গেলেন। আচ্ছা, দরজাটা বন্ধ করি। লোকটা পছন্দসই উত্তর না পেয়ে বলে, হ্যাঁ, আমিও তৈরি হয়ে গিয়ে, দেশের বাড়ির থেকে পেয়ারা এসেছে, মাসিমাকে বলবেন, পরে পাঠিয়ে দেবো ওনার বৌমাকে দিয়ে। তন্দ্রা আর কথা বাড়ায় না, খোলা দরজাটা সপাটে বন্ধ করে, এক চোখে ফাঁকা রাস্তাটাকে দেখে নিয়ে। এই রাস্তার বাঁকেই কখন যেন হারিয়ে গেছেন তন্দ্রার শাশুড়ি। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটা থামতেই হুড়মুড় করে একদল ছেলে মেয়ে উঠে পড়ল। কাঁধে ব্যাকপ্যাক, আধুনিক পোশাক আশাক, দেখেই বোঝা যায় কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। নমিতাদের মতো শাড়ি পরে, দুটো বিনুনি বেঁধে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে, ছাতা সামলিয়ে ট্রেনে ওঠার দিন নেই আর। এইরকমই হয়, নতুনেরা পুরনোদের জায়গাটা নিয়ে নেয় নতুনদের মতো করে, তাতেই তারা স্বাচ্ছন্দ্য পায়। অতীত আঁকড়ে বসে থাকা শুধুই কষ্টের। নিজের ছেলে মেয়েকেও তো নমিতা তার মতো করে মানুষ করতে চেয়েছিলেন, পারলেন কি? নিবেদিতার কোনোদিন পড়াশোনায় মন ছিল না, সব সময় সাজগোজ আর বারমুখ। নমিতা চেয়েছিলেন নিবেদিতা অন্তত কলেজটা শেষ করুক, কিন্তু এ ভরসা পেলেন কই। সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হলেন। ছেলে দুটো তথই বচ, তবে লেখাপড়ায় মন্দ ছিল না, মোটের উপর করে খাচ্ছে, এই যা। তবে ভালো মানুষ তারা কেউ হয়নি। মাঝে মাঝে মনে হয় এসব নমিতারই পাপের ফল। ধীরে সুস্থে স্টেশনে নেমে দাঁড়ান নমিতা। থানায় যাওয়ায় সাব্যস্ত হলো, সারা বাড়ি তোলপাড়, নমিতার কোনো ছবি নেই। শোভন ছেলে মেয়েকে ঝাঁঝিয়ে বলে, দিন রাত তো মুখের কাছে মোবাইল ধরা, আমার একটা লেটেস্ট ছবি তুলে রাখতে পারিস নি? ওদের শুধু শুধু দোষ দিয়ে কি লাভ দাদা? আপনাদের মা কি বাড়ির বাকি লোকেদের মেশার উপযুক্ত মনে করেন? সারাক্ষণই তো টঙে বসে, না মেলামেশা না কথাবার্তা। ছবিটা তুলবে কখন? সুপর্ণার মতামত। বিরক্ত শোভন তন্দ্রাকেই বলে, এই একটা মোটামুটি লেটেস্ট ছবি এনে দাও তো। আক্কেল বটে মহিলার, গেল গেল একটা খবর দিয়ে গেলে এই হুজ্জুতি পোয়াতে হয় না। তা নয়, সকলকে ঝামেলায় না ফেললে ওনার পোষাবে না। এবার কাজকর্ম ফেলে থানা পুলিশ করো, যত সব ইয়ে। তন্দ্রা একটা অ্যালবাম নিয়ে আসে। গত মাসে মেয়ের জন্মদিন ছিল, তার কিছু ছবি শখেই প্রিন্ট করেছিল। হ্যাচকা টানে তন্দ্রার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ভাই আর দিদির উদ্দেশ্যে বলে, তা থানায় কি আমি একাই যাব, নাকি বাকিরাও একটু দয়া করবেন? মা তো আমার একা নয়, ভাগের বেলায় 16 আনা আর দায়ের বেলায় আমি একা। বিভান অনিচ্ছা সত্ত্বেও দাদার পেছন পেছন যায়। নিবেদিতা একটা বড় হাই তুলে বলে, সৃষ্টির কাজ ফেলে এসেছি রে, আমি আবার আসি। মা খোঁজ পেলে একটা খবর দিস, মা ফিরলে না হয় আসবো একবার, আচ্ছা করে বকে দিয়ে যাব। হেলে দুলে ভ্যানিটি ব্যাগ দুলিয়ে সেও ভাইদের পেছন পেছন বেরিয়ে গেল, কয়েকটা অবাক মুখকে পেছনে ফেলে। বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না নমিতার। স্টেশন থেকে একটা রিজার্ভ টোটো করে নিয়েছিল, সেই ঘোষাল ডাক্তারের বাড়ি স্বরূপগঞ্জ বলতেই একটু এদিক ওদিক খুঁজে নামিয়ে দিল ওকে। এতক্ষণে নমিতার মনে পড়ে, শোকের বাড়ি একটু ফুলমালা অন্তত নেওয়া উচিত ছিল, কিন্তু কেমন যেন একটা ঘোরের মধ্যেই কলকাতা থেকে ছুটে চলে এসেছি। এসব লৌকিকতার কথা তো মনেই আসেনি। তবে আমারই বা দায় কিসের? একটা মৃত্যু সংবাদ পেয়ে দেখা করতে এসেছি, এই যা। বাড়িটার সর্বাঙ্গে মালিন্য। হাঁ করে চেয়ে থাকেন নমিতা। সত্তর ছুঁই ছুঁই বুকের ভেতর ঢেকির তোলপাড়।
সেদিন এই সিংহদুয়ারেই নহবত বসেছিল, সারা বাড়ি আত্মীয় স্বজনে গমগম। আর আজ দরজার একটা পাল্লা নেই, আর একটা পাল্লা হাট খোলা। বাড়িটাতে কি তবে এখন আর কেউ থাকে না? তাহলে ফোনটা করলো কে? পায়ে পায়ে ভেতরে ঢোকেন। দালানের পাশে সারি দেওয়া ঘর, সব ঘরগুলো তালা দেওয়া। তালাগুলোর মোর্চে বলে দেয় দীর্ঘদিন সেগুলো খোলা হয়নি। কিরকম একটা অশরীরে শিহরণ খেলে যায় নমিতার স্নায়ুতন্ত্রের কোষগহ্বরে। গলাটা শুকিয়ে আসে। ব্যাগ হাতড়ে জলের বোতল বার করে ঠক ঠক করে খানিকটা জল খান নমিতা। একটা শ্রাদ্ধ বাড়ি, একটা লোকের সারা শব্দ নেই। মৃত্যুর নীরবতা এত বড় রাজবাড়ির মতো বাড়িটায়। দালানের এক ধারে দোতলায় ওঠার সিঁড়ি। এক ধাপ উঠে নমিতা কয়েকবার ডেকে ওঠেন, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন কি? এবার ওপর থেকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ আসে, একটু দাঁড়ান, আসছি। নিচে নেমে দাঁড়ান নমিতা। সিঁড়ির মাকে এবার যে মানুষটা এসে দাঁড়ালো তাকে দেখে চমকে ওঠেন নমিতা। প্রভাস। নমিতারই পিঠোপিঠি, 2 বছরের ছোট ছিল বোধহয়, অসম্ভব সুপুরুষ। কিন্তু আজ সেই সৌন্দর্যের ছিটে ফোঁটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বার করতে হবে। নিজের অজান্তে গলা দিয়ে বেরিয়ে আসে, একই চেহারা হয়েছে, শরীর ভালো নেই নাকি? ও নমিতা দি, আরে আসুন আসুন। ওই আর কি, একা হাতে সব। দাদা এতদিন অসুস্থ ছিলেন, নিজের দিকে তাকানোর সময় পাইনি। ওপরে আসুন দিদি। শেষের বার দিদি শব্দটায় প্রভাসকে একটু জোর দিল। কেন এমন মনে হলো নমিতার? পায়ে পায়ে প্রভাসের পেছন পেছন উঠে আসেন নমিতা। দোতলাটা বেশ ভদ্রস্ত, অন্তত একতলার মতো বেআব্রু হতদরিদ্র দশা নয়। সিঁড়িতে একটা কোলাপসিবল গেট লাগানো, বোঝাই যায় গৃহস্থেরা দোতলাতেই থাকেন। একতলাটা ভগবানের পাহারাতেই। প্রভাস নমিতাকে যে ঘরটা এনে বসায় তার চৌকাঠে দাঁড়িয়ে চমকে ওঠেন নমিতা। উল্টো দিকের দেওয়ালে নমিতার বধূ বেশের একটা ছবি। সেদিন অত্যন্ত বিরক্ত হয়ে কোণে সেজেছিলেন নমিতা, কিন্তু আজ ছবিটা দেখে তো তা মনে হচ্ছে না। বেশ হাসি খুশি তো লাগছে। তবে কি মনে পড়ে সুবিমলকে একবার বলেছিলেন, টেলিফোনের ওপরের দেওয়ালটায় আমাদের দুজনের একটা ছবি লাগালে হয় না? বাপের কালে শুনিনি জ্যান্ত মানুষের ছবি কেউ দেওয়ালে টাঙায়। অথচ যে বাড়িটায় নমিতা নেই হয়ে গেছে, তারা শত অপমানেও নমিতাকে ঘরে জায়গা দিয়েছে। পর মুহূর্তেই মনে হয় ওদের কাছে নিশ্চয়ই নমিতা মৃত, তাই এ ছবি শুধু মালা ঝোলানোর জন্য। নমিতার থমকে যাওয়া দেখে থমকায় প্রভাসও। ও কি দাঁড়ালেন যে, আসুন। নমিতার চোখ লক্ষ্য করে একটু হাসে প্রভাস। মনে আছে ছবিটার কথা? সেই দাদা আমেরিকা থেকে ক্যামেরাটা এনে দিয়েছিল, আপনার বিয়ের ছবি তুলেছিলাম। আসুন দেখুন, আরো ছবি আছে এ ঘরে। মাথা টলে নমিতার, ভারী হয়ে আসে পা। কোনো মতে একটা চেয়ার টেনে বসে পড়েন। সারা ঘরের দেওয়ালে নমিতাময়। দুঃখী নমিতা, আনন্দিত নমিতা, হাসি খুশি নমিতা, কান্না ভেজা নমিতা, সবটা জুড়ে শুধুই নমিতা। কেন এলো নমিতা এখানে? ওর নিয়তি ওকে টেনে আনলো? এটাও কি এক ধরনের অপমান? এই অপমানে কথার কষাঘাত কেটে বসে না, কিন্তু আত্মাটাকে ফালা ফালা করে নিজের ছবির চোখের আগুনে। ওকে বসতে বলে প্রভাস বাইরে গেল। সেগুন কাঠের দেরাজটার ওপর বিভাসের একটা ছবি, টাটকা রজনীগন্ধার মালা পরানো। সামনে কিছুক্ষণ আগে ধূপ জ্বলছিল, ধুলোটা ছড়িয়ে আছে ছবির সামনে। উঠে আসেন নমিতা, আঁচল দিয়ে মুছে দেন ছবিটাতে জমা ধুলোটা। অপলকে চেয়ে থাকেন ছবির ভেতরের মানুষটার দিকে। গভীর বিস্তারিত সেই দৃষ্টি বিক্ষেপ। বুঝলে গিন্নি, একেবারে রাজবাড়িতে নমুর বিয়ের সম্বন্ধ করলাম। ডাক্তার ছেলে আমেরিকাতে থাকে, 2 মাসের জন্য এসেছে। পলির বিয়েতে নমুকে দেখেছে। বাপ মা ছেলে সকলেরই খুব পছন্দ।
এই ছেলের বাপ হলো গিয়ে পলির কাকার বন্ধু। কাল একবার তোমাতে আমাতে গিয়ে কথা বলে আসি। 48 বছর আগের কথাটা আবারও কানে ঠক করে বাজল নমিতার। সেদিন ইউনিভার্সিটি কেটে সুবিমলের সাথে সিনেমা হলের অন্ধকারে খানিকটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরেছিলেন নমিতা। কাল সুবিমল কয়েক মাসের জন্য বোম্বে যাবে, কিছু একটা ট্রেনিংয়ে। ফিরে এলেই প্রমোশন, মোটা মাইনে, বাড়ি গাড়ি, সম্ভাব্য বিলাসী জীবনের স্বপ্নে মশগুল নমিতার পা দুটো গেঁথে গিয়েছিল বাবার ঘরের সামনে। দরজা ঠেলে ঢুকেছিলেন ঘরে, কোনো ভূমিকা না করেই বলেছিলেন, আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব, তোমরা আমার জন্য সম্বন্ধ দেখো না। বাবা বোধহয় ফুঁসে উঠতে যাচ্ছিলেন, কিন্তু মা থামিয়ে দিয়ে বললেন, বেশ তো তাই হবে, তোর পছন্দের ছেলের সাথেই না হয় বিয়েটা হবে, তার ঠিকানা দে, আমরা একবার কথা বলে রাখি, তাহলে তুইও নিশ্চিন্ত আমরাও নিশ্চিন্ত। এই নির্ভেজাল প্রস্তাবে নমিতা কোনো অন্যায় খুঁজে পায়নি। সুবিমলের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিলেন। নমিতার বাবা মা যেদিন রানাঘাটে সুবিমলের বাড়ি গেলেন, তার আগেই সুবিমল বোম্বে চলে গেছে। ভবিষ্যৎ কুটুম্বকে সুবিমলের বাবা মা শুধুমাত্র ঘাড় ধাক্কা দিতে বাকি রেখেছিলেন। রাগে অপমানে সেই দিনই নমিতার বাবা নমিতার বিয়ে ঠিক করে ফেললেন অনিন্দকান্তি ডাক্তার বিভাস ঘোষালের সাথে। সুবিমল তখনও বোম্বেতে। 1 মাসের মাথায় বিয়ে। পাগলের মতো নমিতা চিঠির পর চিঠি লিখে যান সুবিমলের দেওয়া বোম্বের ঠিকানায়। উত্তর আসে না। শেষ চিঠিতে নমিতা নিজের বিয়ের কার্ডটা পর্যন্ত পাঠান, তারও উত্তর নেই। নমিতার শুকনো চোখের জলের আলপনা কোণে চন্দন হয়। বিভাস আসে নির্দিষ্ট দিনে বরের সাজে। বাবা মার চোখে গর্বিত আনন্দাশ্রু। বাসরে নমিতার কানে কানে বিভাস বলেছিলেন, তোমারই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে, অনিবার। নমিতা মনে মনে বলেছিলেন, বউ ভাতের দিন সকালে কে একটা এসে বলেছিল, বৌরানীর এক ছেলে বন্ধু এসেছে, বৌরানীর সাথে দেখা করতে চায়। ছেলে বন্ধু? কি কাণ্ড, কি কাণ্ড! নতুন বউয়ের ছেলে বন্ধু, তাও আবার শ্বশুরবাড়িতে বউ ভাতের দিন। বলো বলো, কি অবস্থায়, কি শুনছি দাদা? সারা বাড়িতে গুঞ্জন উঠেছিল, নতুন বউয়ের ছেলে বন্ধু, তাও আবার শ্বশুর বাড়িতে বউ ভাতের দিন। বাবার বক্রচক্ষুকে অবহেলা করে বিভাস বলেছিলেন, তাতে কি, মেয়েদের ছেলে বন্ধু থাকতে পারে না? বিদেশে এটা খুব স্বাভাবিক। আমারই কত মেয়ে বন্ধু আছে। বৈঠকখানায় এসে চমকে উঠেছিলেন নমিতা। সুবিমল, ঝোড়ো কাকের মতো চেহারা, চোখ দুটো বসে গেছে, চোখের তলায় গভীর কালি। ফুঁপিয়ে উঠেছিলেন নমিতা। বিভাস, আমি একটু আসছি বলে বেরিয়ে যেতে সুবিমল বলেছিলেন, 10 মিনিট সময় দিলাম, আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, হয় চলে এসো, নয় সুখে সংসার করো ডাক্তারের বউ হয়ে। দরজায় পায়ের শব্দ হতেই ঘুরে দাঁড়ান নমিতা। প্রভাস ব্যস্ত হয়ে বলে, আপনার চাটা খাবার ঘরে দিয়েছি, আসুন। আসলে আজ তো দাদার স্মরণ সভা, তাই কাজের লোকটা আসবে না, আমি যা হোক করে। আজ আর কিছু খাবো না। আচ্ছা, আমার ফোন নাম্বারটা কোথায় পাওয়া গেল? দাদার ডায়েরিতে। আমায় আপনি তুমি বলতে পারেন নমিতাদি। অবশ্য আমারও আপনাকে বৌরানী বলা উচিত, আপনাদের তো ডিভোর্স হয়নি। পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝে আঁচড়ান নমিতা। হালকা মাথা নেড়ে না বলেন। জিজ্ঞাসু চোখে প্রভাসের দিকে তাকান। উনি তারপর আর? আসলে দাদা আপনাদের সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিয়েছিল। সবাইকে বলতো ও আমাকে ঠকাতে চায়নি, তাই চলে গেছে। আবারও বিয়ের কথা বাবা মা বহুবার বলেছেন। দাদা উত্তরে বলেছে, বিয়ে একবারই হয়, বারবার যেটা হয় সেটা সমঝোতা। আপনার সব খবর রাখতো জানেন। আর তো বিদেশেও যায়নি, এখানে একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র মতো করেছিল, ওখানেই আজ স্মৃতি তর্পণ হবে। যাবেন নাকি? মাথা নেড়ে না বলেন নমিতা। আমি এবার উঠি,
অনেকটা পথ ফিরতে হবে। ভালো থেকো ভাই, সুস্থ থেকো। একে কি বোবা কান্না বলে? বুকের ভেতর একটা পাথর ঠেলে উঠতে চাইছে, কিন্তু পারছে না। এটা কি বিচ্ছেদ? এর কি কোনো প্রতিকার আছে? কোনো শুদ্ধিকরণ? স্থায়ী রেখায় এই মৃত্যু যেন আঁকা হয়ে গেল নমিতার জীবন জুড়ে। বহুবার সুবিমল বলেছে, একটা ডিভোর্স নোটিশ মানুষটাকে পাঠিয়ে দাও না, লোকটা বৃথা করে সংসার করুক। একদিনের বিয়ে, তার আবার ডিভোর্স। দেখো গে, বিদেশে গুছিয়ে সংসার করছে। কত ভুল নমিতা, কত ভুল। কিছু কিছু ভালোবাসার কোনো পরিমাপ হয় না। কিছু কিছু প্রেমিক প্রতিদানের অপেক্ষা না রেখেই ভালোবাসে। আর নমিতা স্বার্থপর, ঠক, প্রবঞ্চক, প্রতারক। বিভাসকে ঠেলে দিয়েছেন এক নষ্ট বৃত্তের কেন্দ্রে, তারপর হেঁটে গেছেন তার ব্যাস ধরে। কাঁপা হাতে ফোনটা অন করেন। রাশি রাশি মেসেজ, মিসড কল ছাপিয়ে পড়ে। তন্দ্রাকে লেখেন, রাতের মধ্যেই বাড়ি ফিরবো, চিন্তা করো না, আর ফোনও করো না। গঙ্গার ঘাটের কাছেই একটা কাপড়ের দোকান থেকে ইঞ্চি পার সাদা শাড়ি কেনেন। শান্ত হাতে হার, দুল, চুড়ি, আংটি খুলে ব্যাগে ঢোকান। ধীর পায়ে নেমে আসেন গঙ্গার বুকে। ডুব দিতে দিতে মনে মনে বলেন, আমায় ক্ষমা করো বিভাস, তোমায় আমি কিছুই দিতে পারলাম না। শুধু শুধু আমার বৈধব্যের নিষ্ঠাটুকু ছাড়া। আমি যে সত্যি তোমার পরিণীতা। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, পুরাতন প্রেম নিত্য। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।